আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে বর্তমান সময়ে রেসলিং জগতের কিছু হট টপিক এবং গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও প্রথম আপডেটটা হলো অস্টিন থিওরিকে নিয়ে। গতকালকের মানডে নাইট শোতে মিস্ট্রি হুডি গাই বলেন, মিস্ট্রি অ্যাটাকার বলেন বা মিস্ট্রি ম্যান বলেন, যেটাই বলেন না কেন, সেই ব্যক্তি হিসেবে গতকালকের মানডে নাইট শোতে কিন্তু ফাইনালি অস্টিন থিওরি নিজেকে রিভিল করে এবং সে কিন্তু ম্যাসিভ একটা নাম্বার ড্র করেছে। আমি দেখলাম ডাব্লিউডাব্লিউ যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে অলমোস্ট 6 মিলিয়ন মতো ভিউজ এসেছে, আবার ইনস্টাতে কিন্তু 5 মিলিয়নের বেশি কিন্তু এই যে ভিডিওটা আছে, এই যে রিলস আছে সেখানে কিন্তু ভিউজ এসেছে। তো অস্টিন থিওরি কিন্তু ম্যাসিভ একটা নাম্বার ড্র করেছে। গতকালকের মানডে নাইট শোতে যতগুলা ভিডিও বা যতগুলা সেগমেন্ট কোম্পানি আপলোড দিয়েছে সেখানে কিন্তু অস্টিন থিওরির ভিডিওতেই সব থেকে বেশি ভিউজ এসেছে। তো এটা গেল একটা বিষয়। তবে অস্টিন থিওরিকে নিয়ে কিন্তু আরো দুইটা আপডেট আছে। প্রথম আপডেটটা হলো গতকালকের মানডে নাইট শো এর আগে যে মানডে নাইট শো, মানে যেখানে মিস্ট্রি অ্যাটাকার এসে রে মিস্টিরিও এবং এলএ নাইটের উপরে অ্যাটাক করেছিল, সেই ব্যক্তি আর যাই হোক সেটা তো অস্টিন থিওরি নয়। তো এখানে আপডেটে বলা হচ্ছে যে অস্টিন থিওরি নিজেকে গতকালকের মানডে নাইট শোতে নিজেকে মিস্ট্রি অ্যাটাকার হিসেবে রিভিল করলেও আমরা সম্ভবত আরো একজনকে রিভিল হতে দেখতে পাবো, এমনটা কিন্তু বলা হচ্ছে। যদিও এটা 100% কনফার্ম কোনো আপডেট নয়, তবে এমনটা বলা হচ্ছে যে অস্টিন থিওরির পাশাপাশি আমরা আরো একজনকে রিভিল হতে দেখতে পাবো। গতকালকের মানডে নাইট শোতে অস্টিন থিওরি যখন নিজেকে রিভিল করে সেখানে কিন্তু তেমন ক্রাউড রিয়াকশন ছিল না। ওয়ার গেমসে অস্টিন থিওরি যখন সিএম পাঙ্কের উপরে অ্যাটাক করে তারপর থেকে এই বিষয়টা নিয়ে যে পরিমাণ হাইপ তৈরি হয়েছিল, গতকালকে অস্টিন থিওরি নিজেকে রিভিল করার পরে কিন্তু বিষয়টাকে অতটাও বড় মনে হয়নি। তো যাই হোক, এখানে মূল বিষয়টা হলো অস্টিন থিওরির পাশাপাশি আমরা সামনের দিকে গিয়ে আরো একজনকে রিভিল হতে দেখতে পাবো। আর এই বিষয়টা নিয়ে আরো একটা আপডেট হলো, এটা আসলে আপডেট বললে ভুল হবে, আমি বেশ কিছু জায়গায় দেখলাম ফ্যান্সরা এরকমটা বলতেছে যে অস্টিন থিওরিকে মূলত গতকালকের মানডে নাইট শোতে রিভিল করার কোনো প্ল্যানিং ছিল না কোম্পানির। গতকালকে অস্টিন থিওরিকে রিভিল করা হয়েছে শুধুমাত্র ট্রিপল এইচ এর উপরে একটু হেড কমানোর জন্য। মানে বিষয়টা আমি বুঝিয়ে বলতেছি, স্যাটারডে নাইট মেইন ইভেন্টে জন সিনাকে কিন্তু ট্যাপ আউট করানো হয়েছে। তারপর থেকে ফ্যান্সরা ট্রিপল এইচ এর উপরে যে কি পরিমাণ খ্যাপা, তাকে যে কি পরিমাণ হেড করতেছে, বু করতেছে, এই বিষয়টা কিন্তু আমরা সকলেই জানি। তো গতকালকের মানডে নাইট শোতে অস্টিন থিওরিকে রিভিল করা হয়েছে শুধুমাত্র যেন এই মোমেন্টটা একটু বড় হয়, আমরা যেন জন সিনা বিষয়টা ভুলে যাই। আর তাছাড়া অস্টিন থিওরিকে কিন্তু কোম্পানি তেমন কোনো ভালো বুকিং দিচ্ছিল না। তো অস্টিন থিওরিকে যেহেতু রিভিল করেছে, আমরা কিন্তু ফ্যান্সরা চাচ্ছিলাম যে অস্টিন থিওরি যেন সেই ব্যক্তি হয়, অস্টিন থিওরিকে নিয়ে যেন কোম্পানি ভালো কিছু করে। তো ফাইনালি হয়তো বা ট্রিপল এইচ এই বিষয়টা দেখানোর চেষ্টা করতেছে যে ট্রিপল এইচ অস্টিন থিওরিকে নিয়ে সিরিয়াস, তাকে ভালো বুকিং দিবে, মানে ফ্যান্সরা মনে করবে যে ট্রিপল এইচ হয়তো বা ভালো হয়ে গেছে বা এরকম একটা বিষয়। তো ট্রিপল এইচ এর উপরে যেন হেড একটু কম আসে, তো এর জন্য মূলত এমনটা করা হয়েছে। এটা নিয়ে আপনাদের কি অপিনিয়ন অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। আর তাছাড়া এখানে আরো একটা বিষয় আছে, অস্টিন থিওরি কিন্তু বারে বারে দা ভিশনকে সাহায্য করতেছিল, আবার তার মুভসেটের দিকে তাকালে সে কিন্তু স্টম্প করতেছিল, সুপার কিক করতেছিল, যেটা মূলত সেথ রলিন্সের ফিনিশার। তো সেথ রলিন্স কিন্তু দা ভিশনের সব থেকে বড় শত্রু বর্তমান সময়ে, আবার অস্টিন থিওরি কিন্তু দা ভিশনকেই সাহায্য করতেছে, তবে সেথ রলিন্সের মুভসেট ইউজ করে। তো এটার পেছনে কারণ কি হতে পারে? তো এটাও কিন্তু কোম্পানি একটা কনফিউশনের মধ্যে রেখেছে ফ্যান্সদেরকে। সে মুভসেট ইউজ করতেছে সেথ রলিন্সের, কিন্তু সে সাহায্য করতেছে দা ভিশনকে। তো এটার অ্যাকচুয়াল মিনিং কি হতে পারে আমার মাথায় ঠিক এখন এই বিষয়টা ঢুকতেছে না, আসতেছে না। তো আগামী দিন গেলে হয়তো বা আমরা এই বিষয়টা একেবারে পরিষ্কারভাবে জানতে পারবো যে অস্টিন থিওরি কেন দা ভিশনকে সাহায্য করতেছে এবং সেথ রলিন্সের মতো মুভসেট সে কেন ইউজ করতেছে। তো আগামী মানডে নাইট শো গুলো দেখলে আই থিঙ্ক আমরা এই বিষয়টা ক্লিয়ার হতে পারবো। এবার আসি পরবর্তী স্টোরিতে। পরবর্তী স্টোরিটা হলো ড্রু ম্যাকইন্টায়ার এবং কডি রুডসকে নিয়ে। আমি কিন্তু আপনাদেরকে আপডেট দিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম যে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে জন সিনা যখন রেসলিং থেকে রিটায়ার করে সে যখন রিং সাইডে ব্যাক স্টেজে চলে যায়, তখন এক এক করে সবাই কিন্তু ব্যাক স্টেজে গেলেও রিং সাইডে কিন্তু বেশ অনেকটা সময় কডি রুডস থেকে যায়। সে কিন্তু জন সিনার শুজ, জন সিনার যে রেসলিং ব্যান্ডস গুলো আছে সেগুলো দেখতেছিল, সে কিন্তু অনেক বেশি ইমোশনাল ছিল, সে কিন্তু একরকম কান
কান্না করতেছিল। তো এই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, আপনাদেরকে জানিয়েছিলাম। তো এটার উপরে রিসেন্টলি কিন্তু ম্যাকেন্টায়ার রিয়াকশন দেয়। তো ম্যাকেন্টায়ার বলেছে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে কডি রুডস যেটা করেছে সেটা হলো ওভার অ্যাক্টিং। সে শুধুমাত্র ফ্যান্স দেখে, অডিয়েন্স দেখে এটা দেখানোর চেষ্টা করতেছিল যে কডি রুডস জন সিনাকে অনেক বেশি ভালোবাসে, সে অনেক বেশি ইমোশনাল, মানে এমনটা, মানে কডি নিজেকে একটু বড় দেখানোর চেষ্টা করতেছে, এটা মূলত ড্রু ম্যাকেন্টায়ার বলেছে। আর এটার উপরে কিন্তু ঠিকঠাক রিয়াকশনও দিয়েছে ফ্যান্সরা। বলা যায় যে ম্যাকেন্টায়ার কিন্তু এখানে কডি রুডসকে একরকম রোস্ট করে দিয়েছে। তো এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত? আর ম্যাকেন্টায়ার যেটা বলেছে এটাও কিন্তু সে সিরিয়াসলি বলেছে বলে আমার কাছে মনে হয় না। সে কিন্তু তার ক্যারেক্টারের থেকেই এই বিষয়টা বলেছে, মানে যেহেতু কডি রুডস এবং ম্যাকেন্টায়ারের মধ্যে ফিউড চলতেছে, তো এর জন্যই মূলত ম্যাকেন্টায়ার এমন একটা রিয়াকশন দিয়েছে। তবে আপনাদের কাছে কি অ্যাকচুয়ালি মনে হয় যে কডি রুডস স্যাটারডে নাইট মেইন ইভেন্টে অ্যাক্টিং করতেছিল? কমেন্টে জানাতেই পারেন। এবার আসি পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো আবারও ড্রু ম্যাকেন্টায়ার এবং কডি রুডসকে নিয়ে। ড্রু ম্যাকেন্টায়ার এবং কডি রুডসের মধ্যকার ফিউডটা কিন্তু আবারও কন্টিনিউ হতে শুরু করেছে। আমরা কিন্তু গত স্ম্যাকডাউনের শোগুলোতে ড্রু ম্যাকেন্টায়ার এবং কডি রুডসের মধ্যে ফিউড দেখতে পেয়েছি। তাছাড়া গত স্ম্যাকডাউনে কডি রুডস কিন্তু বলে যে ম্যাকেন্টায়ারের উপরে যে সাসপেনশনটা আছে, কডি রুডস চায় যে সেই সাসপেনশনটা উঠিয়ে নেওয়া হোক, ম্যাকেন্টায়ার আবারও স্ম্যাকডাউনে আসুক। তো এর জন্য ডাব্লিউডাব্লিউই কোম্পানি গতকালকে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেখানে কিন্তু কডি রুডস এবং ম্যাকেন্টায়ারকে নিয়ে একটা ভিডিও আপলোড করে। তো এই ভিডিওর মধ্যে মূলত এই বিষয়টা দেখানো হয় যে নিক অল্ডিস মূলত ম্যাকেন্টায়ারের বাসায় যায় এবং ম্যাকেন্টায়ারকে বলে যে তুমি আবারও স্ম্যাকডাউনে ফিরে আসো। তো ম্যাকেন্টায়ার প্রথমে রাজি হয় না। তো ম্যাকেন্টায়ারকে বলা হয় তোমাকে আবারও চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেওয়া হবে, তুমি আবারও স্ম্যাকডাউনে ফিরে আসো। তো ম্যাকেন্টায়ার বলে যে আমাকে চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেওয়া হবে। তো এই যে বিষয়টা, এটা মূলত ম্যাকেন্টায়ারকে আবারও স্ক্রু করার জন্য। তো ম্যাকেন্টায়ার এখানে শর্ত রাখে যে আমাদের মধ্যে যদি আবারও ম্যাচ হয়, আমি যদি আবারও স্ম্যাকডাউনে ফিরে যাই, তাহলে আমাদের মধ্যে যে ম্যাচ হবে এই ম্যাচের মধ্যে আমার শর্ত অনুযায়ী স্টিপুলেশন থাকবে। আর ম্যাকেন্টায়ার কিন্তু এই বিষয়টাও মেনশন করে কডি এবং ম্যাকেন্টায়ারের মধ্যে ম্যাচ হওয়ার আগে কডি রুডস যদি ম্যাকেন্টায়ারের উপরে অ্যাটাক করে তাহলে কডি রুডসের কাছ থেকে টাইটেল নিয়ে নেওয়া হবে। তো এর মধ্যেই কিন্তু কডি রুডস এসে ম্যাকেন্টায়ারের উপরে অ্যাটাক করে। আর সেই মুহূর্তে কিন্তু কন্ট্রাক্টটা সাইন হয়নি, মানে এটা কিন্তু তখনও পর্যন্ত অফিসিয়াল হয়নি। তো এই যে ভিডিও কোম্পানি আপলোড দিয়েছে যেখানে কডি রুডস ম্যাকেন্টায়ারের বাসায় গিয়ে ম্যাকেন্টায়ারকে পিটিয়েছে, তো এই বিষয়টা ক্লিয়ার করতেছে যে কোম্পানি এবার ম্যাকেন্টায়ার এবং কডি রুডসের মধ্যকার ফিউডটাকে সিরিয়াসলি নিতে শুরু করেছে। তাদের মধ্যে আমরা ডেফিনেটলি আরো একটা ম্যাচ দেখতে পাবো। সম্ভবত এটা 2026 সালের রয়্যাল রাম্বলে হতে পারে, কিংবা 2026 সালের প্রথম যে মানডে নাইট রয় শো হবে জানুয়ারি 5 তারিখে সেখানেও হতে পারে। আবার রয়্যাল রাম্বলের আগের যে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট আছে সেখানেও কিন্তু হতে পারে। তো যেখানেই হোক না কেন ম্যাকেন্টায়ার এবং কডি রুডসের মধ্যে কিন্তু আরো একটা ম্যাচ হবে, এটা কিন্তু 100% কনফার্ম। আর এতদিন পর্যন্ত ম্যাকেন্টায়ার এবং কডি রুডসের মধ্যে যে কয়টা ম্যাচ হয়েছে প্রত্যেকটা ম্যাচের মধ্যেই কিন্তু ম্যাকেন্টায়ারকে হারানো হয়েছে, কোনো না কোনোভাবে ম্যাকেন্টায়ার কিন্তু সেই ম্যাচগুলা হেরেছে। তো বিষয়টা হলো এবার যদি ম্যাকেন্টায়ার এবং কডি রুডসের মধ্যে ম্যাচ করা হয় তাহলে এই ম্যাচ করা কিন্তু শুধুমাত্র একটাই কারণ হতে পারে, আর সেটা হলো ম্যাকেন্টায়ারকে চ্যাম্পিয়ন করা। তবে সমস্যা কিন্তু এখানেই, যদি ম্যাকেন্টায়ার রেসলম্যানিয়ার আগে কডিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তাহলে 2026 সালের রয়্যাল রাম্বলটা হয়তোবা রোমান রেইন্স জিতবে না। রোমান রেইন্স এবং কডি রুডসের মধ্যে আমরা রেসলম্যানিয়া 42-তে ম্যাচ দেখতে পাবো না। এখন অনেকেই বলতে পারেন যে ম্যাকেন্টায়ার চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে রোমান রেইন্স এবং কডি রুডসের ম্যাচের সম্পর্ক কি? তো বিষয়টা হলো ম্যাকেন্টায়ার এবং কডি রুডসের মধ্যে যদি ম্যাচ হয় সেখানে যেরকম ম্যাকেন্টায়ারকে চ্যাম্পিয়ন করা প্রয়োজন এই ম্যাচের শর্ত, এই ম্যাচের কিন্তু একটাই কারণ হতে পারে ম্যাকেন্টায়ারকে চ্যাম্পিয়ন করা। ঠিক একইভাবে রোমান রেইন্স এবং কডি রুডসের মধ্যে রেসলম্যানিয়া 42-তে বা এখন যেখানেই ম্যাচ হোক না কেন এই ম্যাচের পেছনে কিন্তু চ্যাম্পিয়নশিপ থাকতেই হবে। চ্যাম্পিয়নশিপই কিন্তু এই ম্যাচের মূল কারণ। চ্যাম্পিয়নশিপ ছাড়া কিন্তু রোমান রেইন্স এবং কডি রুডসের মধ্যে ম্যাচ করার কোনো মানে হয় না। তো রেসলম্যানিয়ার আগে যদি কডি রুডস তার চ্যাম্পিয়নশিপটা হেরে যায় তাহলে ডেফিনেটলি 2026 সালের রয়্যাল রাম্বলটা হয়তোবা রোমান রেইন্স জিতবে না। রেসলম্যানিয়া 42-তে আমরা রোমান রেইন্স এবং কডি রুডসের মধ্যে ম্যাচ দেখতে পাবো না। তো এখন ওভারঅল সবকিছু মিলিয়ে যে সিচুয়েশন তৈরি হয়েছে, ম্যাকেন্টায়ার এবং কডি রুডসের মধ্যে যদি ম্যাচ হয় এই ম্যাচের মধ্যে যেই চ্যাম্পিয়ন হোক না কেন একটা ঝামেলা কিন্তু থেকে যাবে। যদি ম্যাকেন্টায়ার চ্যাম্পিয়ন হয় তাহলে রোমান রেইন্সের জন্য এটা খারাপ বিষয়,
রোমান রেন্স কিন্তু রেসেলম্যানিয়া 42-তে তাহলে চ্যাম্পিয়ন হবে না। আবার যদি কডি রুডস চ্যাম্পিয়ন থেকে যায়, ম্যাকেন্টায়ার হেরে যায়, তাহলে ম্যাকেন্টায়ার এবং কডি রুডসের মধ্যে ম্যাচ করার মানেই কিন্তু থাকে না। তো এখানে বিষয়টা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এখন কোম্পানি যেই সিদ্ধান্তই নিক না কেন সেটা কারো না কারোর জন্য কিন্তু একটা খারাপ বিষয় হবে। তো এখানে আমি আমার অডিয়েন্সদের কাছে প্রশ্ন করতে চাই, আমি এই প্রশ্নটা পিন কমেন্টে দিয়ে রাখবো যে আপনারা এখানে কি দেখতে চান, ম্যাকেন্টায়ারের সঙ্গে ভালো হোক নাকি রোমান রেন্সের সঙ্গে ভালো হোক, কাকে আপনারা চ্যাম্পিয়ন দেখতে চান, রোমান রেন্স নাকি ম্যাকেন্টায়ার? অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন, আমি এই প্রশ্নটা পিন কমেন্টে দিয়ে রাখবো। তাছাড়া প্রশ্ন তো ভিডিওর মধ্যে করলামই। এবার কথা বলি R-Truth-কে নিয়ে। তো রিসেন্টলি কিন্তু R-Truth তার রিটায়ারমেন্টের ব্যাপারে কথা বলে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে জন সিনা কিন্তু রেসলিং থেকে রিটায়ার করে নিয়েছে। তো R-Truth-এর কথা অনুযায়ী জন সিনা কিন্তু R-Truth-এর চাইল্ডহুড হিরো। তো জন সিনার রিটায়ারমেন্টে কিন্তু R-Truth অনেক বেশি কষ্ট পেয়েছে, সে কিন্তু বলা যায় যে অনেক বেশি ইমোশনাল হয়ে গেছে, তার চাইল্ডহুড হিরো রেসলিং থেকে রিটায়ার করে নিয়েছে। যদিও R-Truth-এর বয়সটা কিন্তু জন সিনার থেকে অনেক অনেক বেশি, এটা হয়তো বা অনেকে জানেন না, তো ক্লিয়ার করে দিলাম, R-Truth-এর বয়সটা কিন্তু জন সিনা থেকে অনেক বেশি। তো এখানে R-Truth মূলত এটাই বলেছে, বর্তমান সময়ে কোম্পানির সঙ্গে R-Truth-এর যে কন্ট্রাক্টটা আছে এটাই তার শেষ কন্ট্রাক্ট, এরপরে সে আর নতুন করে কোম্পানির সঙ্গে কোনো কন্ট্রাক্ট সাইন করবে না। বর্তমান সময়ে তার যে কন্ট্রাক্টটা আছে এটাই তার শেষ কন্ট্রাক্ট। এখন অ্যাকচুয়ালি কতদিন পর্যন্ত কোম্পানির সঙ্গে R-Truth-এর কন্ট্রাক্ট আছে এই বিষয়টা আমি ঠিক জানি না, এই বিষয়ে কনফার্ম কোনো আপডেট পাওয়া যায়নি, তবে এটাই তার শেষ কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্টটা শেষ হলেই সে কিন্তু ফাইনালি রেসলিং থেকে রিটায়ার করে নিবে, এটাই কিন্তু R-Truth জানিয়েছে। এবার কথা বলি আজকের ভিডিওর সর্বশেষ আপডেট নিয়ে। আজকের ভিডিওর সর্বশেষ আপডেটটা হলো ক্রিস জেরিকোকে নিয়ে। এই মাসেই কিন্তু ফাইনালি AEW কোম্পানির সঙ্গে ক্রিস জেরিকোর কন্ট্রাক্টটা শেষ হয়ে যাবে এবং এক্সপেক্টেড যে আমরা আগামী মাসে ফাইনালি ক্রিস জেরিকোকে WWE কোম্পানিতে রিটার্ন করতে দেখতে পাবো। এবং তার কন্ট্রাক্টের ব্যাপারে যে আপডেটটা আছে সেই আপডেট অনুযায়ী যে ক্রিস জেরিকো শুধুমাত্র 1 বছরের জন্য একটা রিটায়ারমেন্ট ট্যুরের জন্যই কিন্তু সে WWE কোম্পানিতে আসবে, এরকম একটা কন্ট্রাক্টই কিন্তু কোম্পানি ক্রিস জেরিকোকে অফার করেছে। তবে রিসেন্টলি কিন্তু ক্রিস জেরিকো এই বিষয়টা নিয়ে কথা বলে এবং সে বলে তার কাছে মনে হয় যে সে এখনো বেশ কয়েক বছর রেসলিং করতে পারে, মিনিমাম 2-3 বছর কিন্তু সে এখনো রেসলিং করতে পারে। তো সে যদি WWE কোম্পানিতে আসে সে কিন্তু 1 বছরের জন্য আসবে না, মানে 2026 সালে সে কিন্তু রিটায়ার করবে না। সে যদি WWE কোম্পানিতে আসে আই থিঙ্ক সে মিনিমাম 2-3 বছরের জন্য কিন্তু কোম্পানির সঙ্গে যুক্ত হবে, মানে 2026 সালে যে রিটায়ার করবে এমনটা আমরা শুনতেছিলাম, এটা কিন্তু হচ্ছে না। ক্রিস জেরিকো যদি কোম্পানির সঙ্গে যুক্ত হয় তাহলে সম্ভবত সে 2027 সালে কিংবা 2028 সালে সে রেসলিং থেকে রিটায়ার করবে। রিসেন্টলি কিন্তু ক্রিস জেরিকো এমনটাই বলেছে। তো 2026 সালে কিন্তু আমরা ক্রিস জেরিকোকে রিটায়ার করতে দেখতে পাবো না, এটা হলো ক্রিস জেরিকোর কথা। তো ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।